আপনারা শুনছেন মাস্টার উইদিনের পরিবেশনায় আদর্শের কথা। প্রতি বুধবার আমরা নিয়ে আসার চেষ্টা করি এমনই নতুন আদর্শময় পাঠ ও লীলা প্রসঙ্গ, যা আমাদের অন্তরের প্রাণন দীপনাকে শত উৎসারিত করে আলোকে অঢেল করবে বলে আমার বিশ্বাস। আমি কৌশিক চক্রবর্তী আজকে নিয়ে এসেছি যদি আর একবার। লিখেছেন পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পৌত্র পূজনীয় ডক্টর বুদ্ধদেব চক্রবর্তী। লেখাটি সংগৃহীত হয়েছে চর্যাশ্রম প্রকাশনায় প্রকাশিত প্রিয় পরমের স্মৃতি সৌরভ প্রবন্ধ থেকে। আমাদের আজকের পাঠ যদি আর একবার। শ্রী ঠাকুরের বহু স্মৃতি সব সময় মনের মধ্যে ঘোরাফেরা করে। জ্ঞান উন্মেষের সময় থেকে আরম্ভ করে যৌবনে উত্তীর্ণ হওয়ার সময় পর্যন্ত তাঁর সংস্পর্শে কাটানোর সুখস্মৃতি এখন মনে যে ভাবের সৃষ্টি করে তা ভাষায় বর্ণনা করার সাধ্য আমার নেই। ঘরে বাইরে আশ্রম পরিবেশে একাকী ভিড়ের মধ্যে জ্যোতি আশ্রমে ঠাকুমার ঘরে গভীর রাত্রিরে জামতলার খোলা প্রাঙ্গণে খোলা আকাশের নিচে চৌকিতে বসা অবস্থায় কত রকম পরিবেশে আমরা তাকে দেখেছি, কথা বলেছি, অন্যের সাথে কথা বলতে দেখেছি। ওইসব স্মৃতি মনে স্বর্গীয় আনন্দের সৃষ্টি করে। অনেক ঘটনা বলতে ইচ্ছে করে, আবার একান্ত নিজস্ব সম্পত্তি মনে করে নিজের মধ্যে লুকিয়ে রাখতে ইচ্ছে করে। বেশিরভাগই লুকিয়ে রাখা আছে, অমূল্য সম্পদের মতো মাঝে মাঝে একান্তে সেগুলো খুলে দেখি, আবার বন্ধ করে রাখি স্মৃতির সিন্ধুকে। আজ কিন্তু এক বিশেষ অনুভবের দৃষ্টিকোণ থেকে স্মৃতির ঝাঁপি থেকে একটি অপূর্ব ঘটনা সকলের সামনে বার করছি। প্রত্যেকেরই যে যার মতো নিজস্ব অনুভব থাকে, আমারও আছে। অনেকের সাথে কথা বলি, অনেকের সাথে কথা শুনেছি। কখনো কখনো দেখেছি জীবনের এক প্রান্তে দাঁড়িয়ে পিছনের দিকে তাকিয়ে সকলের মনে হয় যদি আরও একবার কি, তা অনেক কিছুই হতে পারে। কার জীবনে কখন কেমন আস্বাদ আরও একবারের আকাঙ্ক্ষাকে জাগরিত করে তোলে কে জানে। আরও একবার সুযোগ হতে পারে, আরও একবার দেখা হতে পারে, আরও একবার নতুন করে আরম্ভ করা হতে পারে, আরও একবার ডেকে নেয় যদি হতে পারে। বিগত যা তাকে আরও একবার বর্তমানকালে ফিরিয়ে এনে সামনে দাঁড় করিয়ে দেওয়া হতে পারে। শ্রী ঠাকুর কি, কেন, কিসের, এই সংক্রান্ত প্রশ্ন আমার মনে আগে কখনো ওঠেনি। আগে বলতে জ্ঞান উন্মেষের পর শৈশব, বাল্য, কৈশোর বা তারপর কোনো সময়েই ওঠেনি। আমাদের ছেলে মানুষদের জীবনযাত্রা ও তাঁর জীবনযাত্রা পাশাপাশি চললেও কোনো মিল ছিল না। বলার উদ্দেশ্য এই, আমাদের বেঁচে থাকাটা তখনও ঠিক আরম্ভই হয়নি। জীবন পরে আরম্ভ হবে তার প্রস্তুতি চলছিল। খাওয়া দাওয়া, খেলাধুলা, দুষ্টুমি, বাঁদরামি, ঘুম, এই তো জীবন। অন্যদিকে শ্রী ঠাকুরের জীবনযাত্রা, তা নিয়ে আলাদা করে কি আর বলার আছে? সবাই জানেন, এক কথায় আমার জীবনে লোভিয়া জীবন জাগরে সকল দেশ বলতে যা বোঝায় তাঁরই মূর্ত রূপ তিনি যেন আধুনিক নোয়ার বিরাট জাহাজ। জগৎ প্লাবন বিধ্বস্ত অস্তিত্ব সংকটে আতঙ্কিত সৃষ্টির সমস্ত জীব শেষ অবলম্বন হিসেবে তাঁর ছত্র ছায়ায় সমবেত। আর তিনি সকলকে পরম করুণায় আগলে নিয়ে শান্ত, ধীর ও নম্র পদক্ষেপে সবাইকে নিয়ে চলেছেন এক নিরাপদ ও স্বর্ণিম ভবিষ্যতের দিকে। প্রসঙ্গত শ্রী ঠাকুরের একটি বাণী মনে পড়ল, আপন ভালো বোঝে না যারা, আরাম পেলেই খুশি হয়, এমনই লোকের মত নিয়ে কি নিয়ম নীতি কৃষ্টি রয়। অনুশ্রুতি প্রথম খণ্ড। শ্রী ঠাকুরের সান্নিধ্যে আমাদের অজ্ঞান, বাল্য, কৈশোর, শৈশব তো প্রকৃতিগতভাবে এমন ছিলই। তাছাড়া যদি বলি এই জাতীয় মানুষের সংখ্যাধিক্যই শ্রী ঠাকুরের কাছে এসেছে, তাহলেও ভুল হবে না। তার কাছে সকলেই অত্যাজ্য আত্মীয়। এমন জীবনের এই প্রান্তে দাঁড়িয়ে মনে হয় যদি আরও একবার আগে শ্রী ঠাকুর সংক্রান্ত একটি অনবদ্য স্মৃতির কথা বলে নিই।
1955 সালের গরমের সময় একবার বাইরে থেকে দেওঘরে গেছি। বেশ কিছুদিন পর সন্ধ্যার পরে প্রস্তুত হয়ে শ্রী ঠাকুর দর্শনে গেছি। তখন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে ঘন অন্ধকার নেমে এসেছে চারিদিকে। সে সময় বড়াল বাংলো ও তার সন্নিকটের চেহারা অন্যরকম ছিল। অনেক ফাঁকা গাছ গাছালি, জঙ্গলময়, জনবসতিও কম। বড়াল বাংলোর পরিবেশও ছিল অনেক ফাঁকা, একেবারেই আশ্রম সদৃশ। শ্রী ঠাকুর বর্তমান সৎসঙ্গও তখন প্রকৃত অর্থেই সৎসঙ্গ। বড়াল বাংলোর প্রশস্ত প্রাঙ্গণে শ্রী ঠাকুর খোলা আকাশের নিচে তক্তপোষের ওপর বসে আছেন। গরমকাল, জায়গাটা আলো অন্ধকারে ঢাকা। তার চৌকির পাশে মাটির কাছাকাছি স্তিমিত আলো জ্বলছে। খাতা কলম ইত্যাদি নিয়ে তার নিত্য সহচর যারা তারা উপস্থিত। গাড়ু, গামছা, পিকদানি, গড়গড়া, তামাকের সরঞ্জাম সবই চোখে পড়ল। কাছাকাছি বসে আছেন দু একজন শুশ্রূষাকারিণী মা। অতি পরিচিত পরিবেশ। এর মধ্যেই আমি ক্রমশ বড় হয়ে উঠেছি। শ্রী ঠাকুরের সামনে যেয়ে অতি নিকট থেকে তাকে প্রণাম করে উঠে দাঁড়াতেই তিনি অন্তরঙ্গ সুরে বললেন, কখন আসলি? উত্তর দিলাম দু একটি কথার পরে তার সান্নিধ্যে বসলাম একপাশে যেয়ে। শ্রী ঠাকুরের চোখ দুটি সকলের দিকে ফিরে ফিরে ঘুরতে থাকলো। ওই দৃষ্টির বাইরে কোনো কিছু থাকার উপায় নেই। অন্তত ঘরোয়া রকমের তিনি এর ওর সাথে কথাবার্তা বলতে থাকলেন মাঝে মাঝে। সেসব আমার তেমন মনে নেই। সেই গরমকালে খোলা আকাশের নিচে যেন পৃথিবীর সমস্ত শান্তি এসে জমাট হয়ে গেছে। এখানে ভয় নেই, ভ্রান্তি নেই, উদ্বেগ নেই, শুধু তিনিই আছেন সমস্ত জীবনীয় সম্পদ নিয়ে। আজ মনে হয় যদি আর একবার ওই পরিবেশ ফিরে পাই, অল্পক্ষণের জন্য হলেও যদি ফিরে পাই। এদিক ওদিক তাকাতে তাকাতে এর ওর সাথে কথা বলতে বলতে সহসা তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তুই আসিস কি করে? আমি বললাম, হেঁটেই এসেছি। শ্রী ঠাকুর গলায় উদ্বেগ ফুটিয়ে বললেন, হেঁটেই আসিছিস? তোর টর্চ নাই? উত্তর দিলাম, হ্যাঁ আছে, বাড়িতে। শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ, অন্ধকারে হেঁটে আসিছিস? টর্চ বাড়িতে? ডাক মণিকে। মণি চ্যাটার্জি ঠাকুরের কাছাকাছি এক আস্থানায় থাকতেন। আমি উঠে যেয়ে তাকে ডেকে আনলাম। শ্রী ঠাকুর তাকে বললেন, যা একটা টর্চ নিয়ে আয়। মণি চ্যাটার্জিদার কাছে শ্রী ঠাকুরের অনেক টর্চ থাকতো। তিনি অনেককেই টর্চ দিতেন। মণিদা ঘর থেকে একটি ছোট্ট 2 ব্যাটারির টর্চ নিয়ে এসে শ্রী ঠাকুরের হাতে দিলেন। টর্চটির রং সাদা, এভারেডি টর্চ। শ্রী ঠাকুর টর্চটা হাতে নিয়ে বেশ কয়েকবার জ্বালালেন, নেভালেন, এদিক ওদিক টর্চের আলো ফেললেন। তারপর আমাকে বললেন, নে, টর্চ সাথে রাখিস, অন্ধকারে যাওয়া আসা করিস না। প্রসঙ্গত উল্লেখ্য, দেওঘরের সাপের দেখা প্রায়ই মেলে। সাপের কামড়ের ঘটনাও প্রায়ই শোনা যায়। আমি টর্চটি হাতে নিয়ে শ্রী ঠাকুরকে প্রণাম করলাম। তারপর আরও কিছুক্ষণ তার কাছে বসার পরে তাঁর শ্রীচরণে প্রণাম জানিয়ে বাড়ি ফিরে এলাম। এ ঘটনা বছরের হিসাবে বহুদিন আগেকার কথা, কিন্তু আমার নিজস্ব অনুভবের হিসাবে এ ঘটনা ঠিক আমার জীবনের এক মুহূর্ত আগে ঘটে যাওয়া কাহিনীর চিত্ররূপ। সময়ের ধারণা তো শুনেছি আপেক্ষিক, সে হিসাব আমার জীবনের এই ঘটনাটি শ্রী ঠাকুরের সান্নিধ্যে বড়াল বাংলোর ওই সন্ধ্যাটির চিরকালীন। কোনো রকম ভাবালুতা থেকে একথা বলছি তা নয়, কিন্তু কেন সে কথা বলছি? শ্রী ঠাকুর আমাকে দেখলেন আমি অন্ধকারের যাত্রী। কাছে ডেকে নিয়ে উপযাজক হয়ে তিনি আমাকে একটা টর্চ দিলেন। বলে দিলেন, সাথে রাখিস। ঠিক কথা, রাতের অন্ধকারে যখন কোথাও যাব তখন ওই টর্চ আমার সাথে থাকবে, কিন্তু সারাদিনের অন্যান্য সময়ে ওই টর্চ সাথে না থাকলেও সাথে রাখিস কথাটি মনে থাকবে। স্মৃতিতে জেগে থাকবেন দয়াল ঠাকুর এই ঘটনা দিয়ে। আর যদি বলি ওই অন্ধকারে সাথে রাখিস বলে টর্চ দেওয়া একটা অমোঘ বার্তার সংকেত। রাতের অন্ধকারে পথ চলায় টর্চ না হয় আলোকিত করলো চলার পথ, কিন্তু জীবনের পথে জানা অজানা সমস্যা, সন্দেহ, আশঙ্কা মধ্য দিয়ে চলার সময় তখন আলো পাবো কোথায়? কাকে সাথে রাখবো? তখন মনে পড়বে ওই কণ্ঠস্বর, সাথে রাখিস। তার অর্থ কি? আমাকে সাথে রাখিস, এই সংকেতই দিয়েছেন তিনি। স্বয়ং আলোর উৎস, আলোকের আলো।
লোকের আলো যেসব মানুষ দীপ্ত করে তোলেন প্রাণ, ভালো মন্দ সবারই তিনি অধিষ্ঠান। চলার পথে জীবনের সব ক্ষেত্রে তাঁর প্রচণ্ড সর্বসমস্যা সমাধানী পথ নির্দেশ, অনির্বাণ আলোকশিখা ছাড়া আর কি। সব সময় যদি সাথে থাকে তাহলে আর ভয় কি? সাক্ষাৎ সান্নিধ্য পাওয়ার সুযোগ দিয়ে সব সময় তাকে পাওয়ার জন্য নিজেকে চারিদিক থেকে উন্মুক্ত করে তিনি ছিলেন আমার জীবনে দীর্ঘদিন। কিন্তু তখন আমি প্রস্তুত ছিলাম না। বয়সের অপক্বতা, খেলাধুলো নিয়ে ভুলে থাকার সেই সময়, লঘু খেলনা ছাড়া কিছু চিনতে পারে না, অন্য কোনো কিছুকেই গুরুত্ব দেয় না। সে যাই হোক, সময় তো দাঁড়িয়ে থাকে না। জীবনের রথ যখন আজ বহুদূর চলে গেছে, তখন হাওয়ায় উড়তে থাকা রথচক্রের অপসৃয়মান ধূলিগুলো দেখে সেই রথারোহী মহারাজের কথা বারবার মনে পড়ছে। আর ওই স্মৃতির ধূলিকণা হাতড়ে হাতড়ে চলছে তাঁর অন্বেষণ ও সঙ্ঘসুধা লাভের চেষ্টা। অমৃত সরোবরের একেবারেই কাছে দাঁড়ানোর সুযোগ পেয়েছিলাম, কিন্তু তখনও গণ্ডুস করতে শিখিনি, বোঝার ক্ষমতা হয়নি অমৃতের উপযোগিতা। আজ বারবার মনে হয় যদি আরও একবার ফিরে পাই বাল্য শৈশব কৈশোরের সেই দিনগুলো আর তার কাছে থাকার সুযোগ। নমস্কার, আপনারা শুনলেন আদর্শের কথা পডকাস্টের নিবেদনে যদি আরও একবার। আমাদের আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। আমাদের এই রকম পডকাস্টগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই পডকাস্টটি প্রতি বুধবার মাস্টার উইদিন বেঙ্গলি চ্যানেলটিতে অবশ্যই দেখতে পাবেন। তাই যুক্ত থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা পরম প্রেমময়ের কাছে জানিয়েই পরম দয়ালের রাতুল চরণের প্রতি প্রত্যেকের সুস্থ স্বাস্থ্য জীবন কামনা করে আমাদের আজকের এই পর্বটি এখানে শেষ করছি।